আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এক সপ্তাহ পরে আবার দেখা সবার সাথে। আজকে আমাদের টপিক হচ্ছে নিউনেটাল জন্ডিস। তো তার আগে বলি যে আসলে আমি যেহেতু প্রথমেই বলি যে নবজাতক বিশেষজ্ঞ এবং শিশু বিভাগের বিভাগীয় প্রধান, তো তারপরেও নবজাতকের প্রতি অ্যাফিনিটি বেশি, তাই নবজাতক নিয়ে পড়াতে আগে বেশি ভালো লাগে। তো আজকে নিউনেটাল জন্ডিসেই আমরা আলোচনা করব এবং এটা আমাদের একটা কমন প্রবলেম, যেটা বাস্তব জীবনে এবং পরীক্ষায় দুই জায়গায় যেটা থেকে কমন প্রশ্ন পড়বে। পরীক্ষায় উত্তর দিতে হবে, বাস্তব জীবনেও উত্তর দিতে হবে এবং ম্যানেজ করতে হবে। তো আমরা মনে হয় যে যেহেতু অলরেডি কিছুটা সময় নষ্ট হয়েছে, আমরা সরাসরি প্রেজেন্টেশনে চলে যাই। স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি। আবারও বলি আমার পরিচয়, আমি ডাক্তার আবু ফয়সাল মোহাম্মদ পারভেজ, সহকারী অধ্যাপক নিউনেটোলজি, ফরিদপুর মেডিকেল কলেজ। তাছাড়া আমি পেডিয়াট্রিক বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি। প্রথমে যদি বলি যে জন্ডিস, আসলে জন্ডিস বলতে কি বুঝি বা জন্ডিস কাকে বলে, সেটা হচ্ছে যে yellow discoloration of skin and sclera due to excess accumulation of bilirubin in the tissue. আর উইদিন ফার্স্ট মান্থ অফ লাইফ শব্দটা যোগ করলে নিউনেটাল জন্ডিস হয়ে গেল। তাহলে কি বলতেছি যে আমরা বিলিরুবিন বেশি পরিমাণে স্কিন এবং স্ক্লেরাতে জমা হওয়ার কারণে যে হলুদ অস্বাভাবিক রং হয় সেটাকে জন্ডিস বলি, আর যেটা 1 মাসের মধ্যে হয় জন্ম সেটাকে আমরা বলি নিউনেটাল জন্ডিস। এখন কথা হচ্ছে যে এটা একটা কমন প্রবলেম, নিউনেটালটা খুবই কমন প্রবলেম। 70-80% বাচ্চার ক্ষেত্রেই এই জন্ডিসটা দেখা যায়, কিন্তু এর মধ্যে মাত্র 5-10%-এরই সিগনিফিকেন্ট জন্ডিস থাকে, যেটা চিকিৎসা প্রয়োজন হতে পারে। আর যদি বেশি পরিমাণে সিভিয়ার হাইপারবিলিরুবিনিয়া যদি ডেভেলপ করে, দ্যাট মে লিড টু অ্যাকুট বিলিরুবিন এনকেফালোপ্যাথি, এবং এটা ইফ দিস এনকেফালোপ্যাথি ইজ নট ট্রিটেড ইমিডিয়েটলি, এটা আলটিমেটলি মে ডেভেলপ so-called kernicterus. It is a chronic neurological devastating condition from bilirubin toxicity. এজন্যই এই নিউনেটাল জন্ডিস নিয়ে আমরা মাথা ঘামাই। এখন কোন বাচ্চা বা কারা এই সিগনিফিকেন্ট জন্ডিস হওয়ার সম্ভাবনা কোন বাচ্চাদের মধ্যে, সেটা যদি আসে, সেটা যেমন বলবো যে প্রথমেই যদি এমন সেটিং থাকে যেখানে ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটির চান্স আছে, হ্যাঁ, যেখানে ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটির চান্স আছে, মানে হচ্ছে যদি এখানে ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি দুই রকম কমনলি আমরা বলি, একটা হচ্ছে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি আর একটা হচ্ছে এবিও ইনকম্প্যাটিবিলিটি। যদি মানে মায়ের ব্লাড গ্রুপ ও বাচ্চার এ বা বি, অথবা মায়ের নেগেটিভ বাচ্চা পজিটিভ, এই ধরনের সেটিং থাকে। 2 নাম্বার হচ্ছে প্রিটার্ম বেবি। 3 নাম্বার হচ্ছে ওই মায়ের আগের বাচ্চার
ক্ষেত্রে সিগনিফিকেন্ট জন্ডিস ডেভেলপ করেছিল এবং যার জন্য ফটোথেরাপি বা কোনো ধরনের চিকিৎসা লেগেছিল। তারপরে হচ্ছে কনসিল হ্যামোরেজ, সেটা যে কোনো জায়গায় হতে পারে, সেটা ক্যাফাল হেমাটোমা হতে পারে, সাবগেলিয়াল হ্যামোরেজ বা সাবক্যাপোনিওটিক হ্যামোরেজ হতে পারে, এক্সটেন্সিভ ব্রুজিং হতে পারে সাবকিউটেনিয়াস। তারপরে হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যদি ফেল করে, আর হচ্ছে ওয়েট লস মোর দেন 3% আমরা বলতেছি, এর মানে আসলে আমরা বুঝাতে চাচ্ছি যে ইফ পেশেন্ট ইজ ডেভেলপিং ডিহাইড্রেশন, এই বাচ্চাদের ক্ষেত্রে সিগনিফিকেন্ট জন্ডিস হওয়ার সম্ভাবনা থাকবে। তো কাদের কথা বললাম? যদি ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি সেটিং থাকে, প্রিটার্ম বেবি হয়, আগের বাচ্চার ক্ষেত্রে ফটোথেরাপি লেগেছে, যাদের কনসিল্ড হ্যামোরেজ আছে, যারা ব্রেস্ট ফিডিং ফেল করছে এবং যাদের ডিহাইড্রেশন আছে, এই বাচ্চাদের সিগনিফিকেন্ট জন্ডিস ডেভেলপ করার চান্স থাকবে। এখন কেন, মানে কারণ কি, কারণটা কি সেটা যদি আমরা বলতে যাই, তাহলে আমরা সবচেয়ে ভালো হয় যদি এইভাবে বলি যে আসলে অ্যাকর্ডিং টু টাইম অফ অ্যাপিয়ারেন্স, কখন বাচ্চাটা জন্ডিসটা ডেভেলপ করেছে, এইটার উপর নির্ভর করে কজটাকে ডিফারেন্সিয়েট করাটা হলো সুবিধা, কজ বলা। তো প্রথমেই আসি যে জন্ডিস যেটা 24 ঘন্টা, জন্মের 24 ঘন্টার মধ্যে ডেভেলপ করেছে, সেই জন্ডিসটাতে কমন কারণ হচ্ছে RH ইনকম্প্যাটিবিলিটি, AB ইনকম্প্যাটিবিলিটি, আদার মাইনর ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি, G6PD ডিফিসিয়েন্সি, কনজেনিটাল স্পেরোসাইটোসিস এবং টর্চ ইনফেকশন। এগুলি হচ্ছে প্রথম 24 ঘন্টার মধ্যে অ্যাপিয়ার করে। এরপর হচ্ছে 24 ঘন্টা পরে বা 3 থেকে 10 দিনের মধ্যে যেগুলি ডেভেলপ করে, যেমন হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস, জন্ডিস ডিউ টু প্রিমেচুরিটি, যেটা আমরা বলতেছিলাম, কনসিল্ড হ্যামোরেজ বা এক্সট্রাভাসেশন অফ ব্লাড, ইগনানাজার সিনড্রোম, গ্যালাক্টাস সিনড্রোম মধ্যে এটা ডেভেলপ করে। আর এর উপরে বিয়ন্ড 2 উইকস আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়া ডেভেলপ করে হচ্ছে ব্রেস্ট মিল্ক জন্ডিসে, হাইপোথাইরয়েডিজমে, পাইলোরিক স্টেনোসিসে এবং গ্যালাক্টোসিসে। আর কনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়া ডেভেলপ করে কমনলি বিলিরুবিন মানে বিলিয়ারি অ্যাট্রাসিয়া, নিউনাটাল হেপাটাইটিস সিনড্রোম। এছাড়া ক্ষেত্র বিশেষ স্পেশাল ইউটিআইতে কনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়া ডেভেলপ করে। ক্ষেত্র বিশেষে ইভেন হাইপোথাইরয়েডিজমে কখনো কখনো কনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়া পাওয়া যেতে পারে, তবে এটা রেয়ার। এখন হচ্ছে আমরা বলতেছি যে এই যে জন্ডিস, এই জন্ডিসটা আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিস। একটা হচ্ছে আমরা বলতে পারি যে স্বাভাবিক জন্ডিস, আর একটা হচ্ছে অস্বাভাবিক জন্ডিস। স্বাভাবিক জন্ডিসের ক্ষেত্রে আসলে এটা তেমন কোনো চিকিৎসার প্রয়োজন নাই, জাস্ট খেয়াল রাখলেই হয় যে বাড়তেছে কিনা অতিরিক্ত। কিন্তু প্যাথোলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে আমার চিকিৎসা লাগার সম্ভাবনা বেশি। এখন দুইটার মধ্যে আমরা কিভাবে বুঝবো যে কোনটা ফিজিওলজিক্যাল জন্ডিস এবং কোনটা প্যাথোলজিক্যাল জন্ডিস? এখানে সুন্দরভাবে দেয়া আছে, তবে খেয়াল করলে দেখা যাবে ফিজিওলজিক্যাল জন্ডিসটা অ্যাপিয়ার করে দ্বিতীয় দিন বা তারপরে। বিলিরুবিন খুব স্লোলি বাড়ে এবং সাধারণত 15 বেশি বিলিরুবিন রাইজ করে না, এবং জন্ডিসটা সাধারণত 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কন্টিনিউয়াসলি চলে যায়। বাচ্চা আদারওয়াইজ স্বাভাবিক থাকে, হেলদি থাকে এবং তার স্কিন কালার নর্মাল থাকে। কিন্তু প্যাথোলজিক্যাল জন্ডিসে যখন খেয়াল করি, সেখানে জন্ডিসটা অ্যাপিয়ার করে 24 ঘন্টার মধ্যে, অথবা লাস্টিং করে 2 সপ্তাহ, মানে প্রিটার্ম বেবির ক্ষেত্রে 3 সপ্তাহ বেশি এবং টার্ম বেবির ক্ষেত্রে 2 সপ্তাহ বেশি। রাইজিংটা রেপিড, রেট অফ রাইজ এটা রেপিড। এটা আমরা বলি যে যদি বৈজ্ঞানিক ভাষায় বলি, সেক্ষেত্রে বলতে গেলে 0.5 মিলিগ্রাম পার ডিএল পার আওয়ার অথবা 10 মিলিগ্রাম পার ডিএল পার ডে, একদিনে 10 মিলিগ্রাম বা তার বেশি। এক্ষেত্রে বাচ্চার সেপসিস বা অন্য অসুস্থতার ফিচার থাকতে পারে, জন্ডিস হাতের তালু পায়ের তালু পর্যন্ত এক্সটেন্ড পারে, এবং কখনো কখনো ওই জন্ডিসের সাথে পেল স্টুল এবং ডার্ক ইউরিনও থাকতে পারে। এইগুলিকে আমরা বলতেছি প্যাথোলজিক্যাল জন্ডিস। তাহলে প্যাথোলজিক্যাল জন্ডিস কখন বলবো? এক নম্বর হচ্ছে জন্মের 24 ঘন্টার মধ্যে যদি জন্ডিস ডেভেলপ করে, যদি এই জন্ডিস
টার্ম বাচ্চার ক্ষেত্রে 14 দিনের বেশি এবং প্রিটার্মের ক্ষেত্রে 21 দিনের বেশি পারসিস্ট করে। যদি রেট অফ রাইজ অফ বিলিরুবিন যদি রেপিড হয়, মানে 0.5 মিলিগ্রাম পার ডিএল পার আওয়ার অথবা 10 মিলিগ্রাম পার ডিএল পার ডে এর বেশি হয়, যদি পেজ টুল ডার্ক ইউরিন থাকে, যদি ফিচার অফ সেপসিস থাকে, আর যদি পাম এন্ড সোল পর্যন্ত জন্ডিসটা এক্সটেন্ড করে, এটাকে আমরা প্যাথোলজিক্যাল জন্ডিস হিসেবে ট্যাগ করব। এখন দুইটা শব্দ খুব কমনলি জন্ডিস যখন আলোচনা করা হয় বলা হয় সাধারণত, একটা হচ্ছে ব্রেস্ট ফিডিং জন্ডিস আর একটা হচ্ছে ব্রেস্ট মিল্ক জন্ডিস। এই দুইটা সম্বন্ধে একটু আইডিয়া থাকা দরকার। ব্রেস্ট ফিডিং জন্ডিসটা হচ্ছে বুকের দুধ খাওয়ানোর সাথে সম্পর্কিত। সেটা কি, যে এটা সাধারণত আর্লি ডেভেলপ করে, আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়া থাকে। এটা হয় কেন, যে প্রথম দিকে মায়ের বুকে দুধ কম থাকে, এই সময় দুধ মায়ের বুকে দুধ বা ক্যালোরি কম ইনটেক করার কারণে দেখা যায় যে এই ব্রেস্ট ফিডিং জন্ডিসটা ডেভেলপ করে। যখন মায়ের বুকে যথেষ্ট পরিমাণ দুধ চলে আসে তখন এটা অটোমেটিক্যালি ডিজেক্ট করে। কিন্তু ব্রেস্ট মিল্ক জন্ডিস এটা সাধারণত লেট ইন অনসেট, দেরিতে হয়। সাধারণত এই জন্য এই ক্ষেত্রে হাইপারবিলিরুবিনিয়া মানে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত পারসিস্ট করে এবং খুব স্লোলি ওভার 1 থেকে 3 মাস পর্যন্ত ধীরে ধীরে কমতে থাকবে। এটা কারণ খুঁজতে গেলে যেটা এখন মানে কনফার্ম হয় নাই, কিন্তু বলা হয় যে মায়ের ব্রেস্ট মিল্কে গ্লুকুরোনাইডেজ আছে যেটা কনজুগেটেড বিলিরুবিন কে ভেঙে আবার আনকনজুগেটেড করে দেয়, যার জন্য এক্সট্রেকশন হয় না, এই জন্য জন্ডিসটা পারসিস্ট করে বা ধীরে ধীরে ডিজেক্ট করে। আর দেখা যায় যে এই ক্ষেত্রে যদি আমরা 1 দিন বা 2 দিনের জন্য ব্রেস্ট ফিডিং বন্ধ রাখি, খুব র্যাপিডলি জন্ডিসটা ডিক্লাইন করে, এবং এরপরে আবার যদি আমরা ব্রেস্ট ফিডিং চালু করি তাহলে অল্প একটু বাড়ে কিন্তু সিগনিফিকেন্টলি বাড়ে না। তবে এক্ষেত্রে আমরা কোনো অবস্থাতেই আবার বাবা মাকে বলবো না যে বুকের দুধ খাওয়ানো জন্য জন্য বন্ধ করে। তাহলে আমরা বললাম ব্রেস্ট মিল্ক জন্ডিস আর ব্রেস্ট ফিডিং জন্ডিস। ব্রেস্ট ফিডিং জন্ডিসটা ডেভেলপ করবে আর্লি লাইফে, আর ব্রেস্ট মিল্ক জন্ডিসটা পরবর্তী 2 থেকে 3 সপ্তাহ পরে খেয়াল করা হবে। এখন একটা জন্ডিসের বাচ্চা আসলো আমাদের কাছে, নিউনেটাল জন্ডিস বা নিউনেটাল হাইপারবিলিরুবিনিয়া, আমরা তাকে অ্যাপ্রোচ করবো কিভাবে? প্রথমে হিস্ট্রি, যে কোনো ক্ষেত্রে আমরা বলি যে প্রথম হিস্ট্রি, আমরা হিস্ট্রি নিব যে বাচ্চার জন্ডিসটা কখন অ্যাপিয়ার করছে, বাচ্চার জেস্টেশনাল এজ কত, বার্থ ওয়েট কত। এই যে আমরা ইতিমধ্যে বলছি যে এজ অফ অনসেট অফ জন্ডিস, এটা দিয়ে আমরা প্যাথোলজিক্যাল জন্ডিস ফিজিওলজিক্যাল ডিফারেন্সিয়েট করতে পারি। জেস্টেশনাল এজ, বাচ্চার প্রিটার্ম কিনা, বার্থ ওয়েট দিয়ে আমরা বাচ্চা আইজিআর কিনা সেটা আমরা করতে পারবো। মায়ের ব্লাড গ্রুপ, বাচ্চার ব্লাড গ্রুপ, বাবার ব্লাড গ্রুপ, এখানে ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি সেটিং আছে কিনা সেটা আইডেন্টিফাই করার জন্য। বাচ্চার ফিডিং কিভাবে ফিডিং করাচ্ছে, কত করাচ্ছে, কতক্ষণ পর পর করাচ্ছে, এটা দিয়ে বাচ্চা ফিডিং ঠিক মতো পাচ্ছে কিনা বা কম পাচ্ছে কিনা সেটা আইডেন্টিফাই করার জন্য। বাচ্চার স্কুলের নাম্বার 24 ঘন্টায় গত 24 ঘন্টা পাস করেছে, ম্যাকোনিয়াম প্রথম কখন পাস করেছে, দেরি ম্যাকোনিয়াম পাস করতে দেরি করেছে, যেমন ম্যাকোনিয়াম পাস করতে দেরি করার কারণের মধ্যে একটা হাইপোথেটিক থাকতে পারে। আবার যদি ম্যাকোনিয়াম পাস করতে দেরি হয় তাহলে ইনক্রিজেন্টাল ডায়াবেটিক সার্কুলেশনের জন্য হাইপারবিলিরুবিনিয়া ডেভেলপ করবে। বাচ্চার ইউরিনের নাম্বার গত 24 ঘন্টা কতবার প্রস্রাব করছে, এটা দিয়ে আমরা হয়তো বাচ্চা ডিহাইড্রেটেড হচ্ছে কিনা বা ফিডিং কম পাচ্ছে কিনা সেটা আইডেন্টিফাই করতে পারবো। অ্যান্টিনেটাল হিস্ট্রি, মায়ের অ্যান্টিনেটাল হিস্ট্রিতে মায়ের দেখা যাবে ফিভার এন্ড র্যাশের হিস্ট্রি আছে কিনা, যেটা আমাদের ইনফেকশনের দিকে ইন্ডিকেট করবে। মায়ের হাইপোথাইরয়েডিজম ছিল কিনা, মায়ের ডায়াবেটিস ছিল কিনা, সেগুলি আমাদের ইম্পর্টেন্ট ক্লু দিবে। নেটাল হিস্ট্রি, যে মায়ের ফিভার ছিল কিনা ডেলিভারির আশেপাশের সময়, প্রলং রাপচার অফ মেমব্রেন ছিল কিনা, যে দুটা দিয়ে আমরা সেপসিসের রিসপেক্টর আছে কিনা সেটা আমরা বের করতে পারবো। আপগার্স কোর বাচ্চা পেনিসেশন ছিল কিনা, এই ধরনের কোনো সমস্যা ছিল কিনা সেটা আমরা বের করতে পারবো। ফ্যামিলি হিস্ট্রি, প্রিভিয়াস সিবলিং এ নিউনেটাল জন্ডিস সিগনিফিকেন্ট ডেভেলপ করতে কিনা, ফটোগ্রাফি আছে কিনা। এছাড়া আদার হিস্ট্রি যেগুলি সাজেস্ট করবে একটু বিলিরুবিনিয়ান ডেভেলপমেন্ট, যেমন হচ্ছে রোগীর লোক যদি বলতে পারে যে বাচ্চা শক্ত হয়ে গেছে, পিছনে ঘাট পেছনে শক্ত করে রাখে, হ্যাঁ, হাই পিচ ক্রাই হয়, বা বাচ্চা ফিভার বা কনভালশন ডেভেলপ হচ্ছিল, যেগুলি আমাদেরকে ইন্ডিকেট করবে বিলিরুবিনিয়ান ডেভেলপ করতে। এই হিস্ট্রিগুলি আমরা কমনলি জন্ডিস থাকলে নিয়ে থাকি। এখন আমরা এক্সামিনেশন করবো, হিস্ট্রি করে এক্সামিনেশন করে দেখবো। প্রথমে আমরা ভিজুয়ালি এস্টিমেট করবো যে বাচ্চার জন্ডিসটা কত। নিউনেটের একটা স্পেশাল ক্রাইটেরিয়া হচ্ছে জন্ডিস যত বাড়বে, মানে বিলিরুবিন লেভেল যত বাড়বে তত মাথা থেকে পায়ের দিকে জন্ডিসটা এক্সটেন্ড করতে থাকবে। এটা
মানে এক্সাক্ট কারণ নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, তবে বলা হয় যে কয়েকটা কারণের মধ্যে একটা হচ্ছে যে ডিফারেন্সিয়াল স্কিন থিকনেস, তারপরে হচ্ছে ডিফারেন্সিয়াল ব্লাড সাপ্লাই, এবং ডিফারেন্স ইন সাবকিউটেনিয়াস ফ্যাট। এই তিনটা সম্ভাব্য কারণ ধরা হয় যে জন্ডিস সেফালোপোডাল মানে মাথা থেকে পায়ের দিকে এক্সটেন্ড করার কারণ হিসেবে। যত জন্ডিস বাড়বে তত পায়ের দিকে জন্ডিসটা এক্সটেন্ড করতে থাকবে। এটা দিয়ে আমি জন্ডিসটা ভিজুয়ালি এস্টিমেট করবো। জেনারেল এক্সামিনেশনের মধ্যে আমি এনিমিয়া দেখবো, টেম্পারেচার দেখবো, মানে বাচ্চা রক্ত শূন্যতা আছে কিনা, যেটা আমাকে ইন্ডিকেট করবে যে বাচ্চা কনসেন্ট হয়ে আছে এরকম, বাচ্চা ফিভার ডেভেলপ করছে কিনা, বাচ্চা ডিহাইড্রেশন আছে কিনা, হাইড্রেশন স্ট্যাটাস দেখবো, বাচ্চা অ্যাক্টিভিটি কেমন আছে দেখবো। ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে হেপাটোস্পিনিয়া গুলো দেখতে পারবো, যেটা আমাকে টর্চের দিকে আমার নজর নিয়ে যাবে। এখন আমি পার্সেন্টেজ ওয়েট লস ক্যালকুলেট করবো, বার্থ ওয়েট থেকে বর্তমান ওয়েট বিয়োগ করে, তারপরে সেটাকে যে কদিন বয়স ভাগ দিয়ে আমি দেখবো যে বাচ্চাটা পার ডে ওয়েট লস কত পার্সেন্ট। যদি 3% বেশি হয় তাহলে ডিহাইড্রেশন চিন্তা করবো। নিউরোলজিক্যাল এক্সামিনেশন করবো, আমি বিলিরুবিন এনকেফালোপ্যাথি আছে সেটা দেখার জন্য, বাচ্চা টোন, প্রিমিটিভ ডিফেক্ট, এই ধরনের জিনিসগুলো দেখবো। আর হচ্ছে কনসেন্ট হেমোরেজ এর কোনো ফিচার আছে কিনা সেগুলো আমি এখানে এক্সামিন করে দেখবো। এখন আমরা ভিজুয়ালি কিভাবে জন্ডিসটা এক্সটেন্টটা দেখবো, এটা মডিফাইড ক্রামার্স রুল বলে, বা কোনো কোনো জায়গায় ক্রামার্স রুল আছে যে আমি যদি শুধু জন্ডিসটা ফেস পর্যন্ত এক্সটেন্ড করে, এটা দেখার উপায়টা হচ্ছে যে আমি যে কোনো একটা বনি প্রমিনেন্সে আঙ্গুল দিয়ে কিছুক্ষণ প্রেশার দিয়ে রেখে আঙ্গুল সরিয়ে নিলে ওখানে আমি দেখবো যে বাচ্চাটা ওই জায়গাটা হলুদ আছে। ওই জায়গাটা যদি হলুদ হয়ে থাকে, এখন যদি ফেস পর্যন্ত হলুদ থাকে তাহলে আমরা বলতে 4 থেকে 6 মিলিগ্রাম পার টিএল। যদি চেস্ট এবং আপার অ্যাবডোমেন হয় 8 থেকে 10, লোয়ার অ্যাবডোমেন থাই 12 থেকে 14, আর্ম লোয়ার লেগ 15 থেকে 18, আর পাম এন্ড সোল হলে 18 উপরে বা 20 উপরে। এটা হচ্ছে একটা ভিজুয়াল গাইডলাইন যে আমি ক্লিনিক্যালি অ্যাসেস করতে পারবো যে বাচ্চাটা সম্ভবত জন্ডিস কতটুকু আছে। এটা প্রথমে আমরা ক্লিনিক্যালি অ্যাসেস করি। এরপর আমি ইনভেস্টিগেশনের মধ্যে আমার লাগবে কি, এখানে যে কথাটা বলা নেই যে আমরা নিউনাটোলজিস্টে একটা ইনভেস্টিগেশন, এটা বেড সাইড একটা পরীক্ষা করি। এখন অনেক প্রতিষ্ঠানে যেটা অ্যাভেলেবল হয়ে গেছে, যেটা বলি আমরা ট্রান্সকিউটেনিয়াস বিলিরুবিন। ট্রান্সকিউটেনিয়াস বিলিরুবিনোমিটার দিয়ে আমরা নন ইনভেসিভ পদ্ধতিতে কয়েক সেকেন্ডের মধ্যে বাচ্চার বিলিরুবিনের একটা মাত্রা জাজ করতে পারি আমরা। সেটা ট্রান্সকিউটেনিয়াস বিলিরুবিনোমিটার হচ্ছে একটা মেশিন, যেটা টার্নামের উপরে চাপ দিয়ে ওটাতে ডিজিটালি দেখায় যে সম্ভাব্য বিলিরুবিন কত আছে। তো আমরা যদি দেখি যে ওই বিলিরুবিনটা ফটোথেরাপি লেভেলের কাছাকাছি, সেক্ষেত্রে আমরা টোটাল সেরাম বিলিরুবিন করতে দিই। তাহলে আমি টোটাল সেরাম বিলিরুবিন করতে দিলাম। আর টোটাল সেরাম বিলিরুবিন করে যদি সেটা ফটোথেরাপি প্রয়োজন বলে মনে হয়, সেক্ষেত্রে আমরা যেটা করবো যে আমরা বাচ্চা এবং মায়ের ব্লাড গ্রুপ পরীক্ষা করতে দিব, আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে দিব, পেরিফেরাল ব্লাড প্রিন্ট করতে দিব। কমপ্লিট ব্লাড কাউন্টে আমি এখানে এনিমিয়া পাবো, পেরিফেরাল ব্লাড প্রিন্টে আমি আরবিসি ব্রেকডাউনের ফিচার পাবো। আর যখন আরবিসি ব্রেকডাউন বেশি হবে, সেখানে রেটিকুলোসাইট কাউন্ট করলে রেটিকুলোসাইট কাউন্ট বেশি দেখা যাবে, আর কোন টেস্ট পজিটিভ আসবে। এই জন্য এই টেস্টগুলি করে আমরা দেখবো যে ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি ডেভেলপ করেছে কিনা। এছাড়া যদি আমার এক্সচেঞ্জ ট্রান্সফিউশন লাগে, সেক্ষেত্রে আমি এই আগের পরীক্ষাগুলির সাথে আমি সেরাম অ্যালবুমিন, ইলেক্ট্রোলাইট ক্রিয়েটিনিন এবং যেহেতু ব্লাড ট্রান্সফিউশন হবে সেটা ক্রস ম্যাচিং এবং স্ক্রিনিং করতে হবে। আর ইনভেস্টিগেশন যেগুলি, যদি আমার সেফটি, সাইটোথেরাপিজম টর্চ এই ধরনের সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে স্পেসিফিক আমি ওই দিকে কিছু ইনভেস্টিগেশন করাবো ওই অনুযায়ী। এখন ট্রিটমেন্ট আমি দেখলাম, ইনভেস্টিগেশন করলাম, অ্যাসেস করলাম, দেখলাম যে হ্যাঁ বাচ্চা জন্ডিসটা মোটামুটি সিগনিফিকেন্ট লেভেলে আছে, আমি ট্রিটমেন্ট লাগবে বলে মনে হচ্ছে। তো ট্রিটমেন্ট অপশন তো মাত্র দুইটা, একটা হচ্ছে ফটোথেরাপি আর একটা হচ্ছে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। কমন ট্রিটমেন্ট মডালিটি হচ্ছে দুটো, ফটোথেরাপি এবং এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। এখন কথা হচ্ছে ফটোথেরাপি লাগবে কি লাগবে না, এটা আমি কিভাবে নির্ধারণ করব। এটা সুন্দর একটা গাইডলাইন আছে, যেটা আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এএপি এটা গাইডলাইনটা তৈরি করে দিয়েছে। এখানে দেখেন, খেয়াল করেন আপনারা, এই গ্রাফটাতে 3টা লাইন আছে। 3টা লাইনে সুন্দরভাবে বলে দেওয়া আছে যে বাচ্চা ফটোথেরাপি লাগবে কি লাগবে না, আপনি কিভাবে বের করবেন। এই গ্রাফটা 35 সপ্তাহ এবং তার উপরে যে সময় লেগের বাচ্চার জন্য। এখন খেয়াল করেন, এখানে 3টা লাইন আছে। সবচেয়ে নিচে আছে হচ্ছে একটা কন্টিনিউয়াস লাইন, এটা হচ্ছে ইনফ্যান্ট এট হায়ার রিস্ক।
এই এদের জন্য। নিচের দিক থেকে দ্বিতীয় লাইনটা যেটা আছে সেটা হচ্ছে ইনফ্যান্ট এট মিডিয়াম রিস্ক, আর একদম উপরের লাইনটা হচ্ছে ইনফ্যান্ট এট লোয়ার রিস্ক। এখন কারা হাই রিস্ক, কারা মিডিয়াম রিস্ক, কারা লোয়ার রিস্ক, এটা আগে বুঝতে হবে। এটা না বুঝলে এই চারটা ব্যবহার করা যাবে। লোয়ার রিস্ক হচ্ছে সেই সব বাচ্চা যাদের জেস্টেশনাল এজ 38 সপ্তাহ বা তার বেশি এবং কোনো রিস্ক ফ্যাক্টর নাই, কোয়েল বাচ্চা। এরা হচ্ছে তাদের লোয়ার রিস্ক, এদের বেশি উপরে বিলিরুবিন যাওয়ার পরে ফটোথেরাপি লাগবে। এরপর হচ্ছে ইনফ্যান্ট এট মিডিয়াম রিস্ক, এরা কারা 38 সপ্তাহের উপরে, 38 সপ্তাহ বা তার উপরে সাথে রিস্ক ফ্যাক্টর আছে, অথবা 35 থেকে 37 সপ্তাহ রিস্ক ফ্যাক্টর নাই। খেয়াল করেন মিডিয়াম রিস্ক তাদেরকে বলতেছি। আগেরটা বলছে 38 সপ্তাহ বা তার উপরে ভালো বাচ্চা, দ্বিতীয়টা এখন মিডিয়াম রিস্ক বলতেছি 38 সপ্তাহ বা তার উপরে এর সাথে রিস্ক ফ্যাক্টর আছে, অথবা 35 থেকে 37 সপ্তাহ ভালো বাচ্চা। আর ইনফ্যান্ট এট হায়ার রিস্ক, এরা কারা 35 থেকে 37 সপ্তাহ বাচ্চাগুলি সাথে রিস্ক ফ্যাক্টর আছে, এদেরকে সবচেয়ে কম বিলিরুবিন লেভেলেই ফটোথেরাপি লাগবে। তাহলে এখানে এই তিনটা গ্রাফের মধ্যে আপনি একদিকে বাচ্চার সেরাম বিলিরুবিন ফেলবেন, একদিকে বাচ্চার বয়স ফেলবেন। যদি করসপন্ডিং লাইনের উপরে আপনার দুইটা মিট করে তাহলে বুঝবেন যে ফটোথেরাপি লাগবে। এখন আমরা যেটা বলতেছিলাম রিস্ক ফ্যাক্টর গুলি কি, এই যে আইসোইমিউন হেমোরাইটিক অ্যানিমিয়া মানে হচ্ছে ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি যদি থাকে, G6PD ডিফিসিয়েন্সি যদি থাকে, অ্যাসফিক্সিয়া থাকে, সেপসিস থাকে, হাইপোঅ্যালবুমিনেমিয়া থাকে, যদি টেম্পারেচার ইনস্টেবিলিটি মানে ফিভার বা সিভিয়ার হাইপোথার্মিয়া থাকে, হ্যাঁ, অ্যাসিডোসিস থাকে, এইসব থাকলে আমরা সেটাকে বলতেছি রিস্ক। এই রিস্কটাকে আমাকে ওখানে ওই গ্রাফে ফেলতে হলে রিস্কটা আছে কিনা সেটা জেনে আমাকে ওই গ্রাফে ফেলতে হবে। তারপরে হচ্ছে যে আমরা যেটা বলতেছিলাম ওখানে হলো আগের চার্টে যেটা দেখাইলাম সেটা 35 সপ্তাহ বা তার উপরের বাচ্চার জন্য চার্ট, কিন্তু 25 সপ্তাহ নিচের বাচ্চা তাদের ক্ষেত্রে কি করবো? তাদের ক্ষেত্রে আমরা এই গাইডলাইনটা ব্যবহার করবো। এখানে দেখেন দেয়া আছে বাচ্চার ওজন অনুযায়ী 1000 গ্রামের নিচে 1001 থেকে 1500 গ্রাম, 1501 থেকে 2000 গ্রাম, 2001 থেকে 2500 গ্রাম, এই বাচ্চাদের কোন লেভেলে গেলে ফটোথেরাপি লাগবে, কোন লেভেলে গেলে এক্সচেঞ্জ লাগবে, এর মধ্যে হেড বিলিরুবিন এবং সিক বিলিকে আলাদা করে দেওয়া হয়েছে। তাহলে এখন আমরা বললাম যে আমরা তার বিলিরুবিন করে আমরা সেই লেভেলগুলিতে ফেলে দেখলাম যে হ্যাঁ তার ফটোথেরাপি লাগবে। এখন আমি ফটোথেরাপি যে দিব, ফটোথেরাপি তো দুই ধরনের ইউনিট আছে, একটা হচ্ছে সিঙ্গেল সারফেস ফটোথেরাপি আর একটা হচ্ছে ডাবল সারফেস ফটোথেরাপি। আমি কোনটা সিলেক্ট করব? এখন স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেটা সেটা হচ্ছে আমরা এই সিঙ্গেল সারফেস ফটোথেরাপি দেব, মানে উপর দিক থেকে বাচ্চাকে আলো দিব। আর ডাবল সারফেস হচ্ছে বাচ্চাকে উপর দিক থেকে আমরা ফটোথেরাপি দেবো, বাচ্চার নিচের দিক থেকেও ফটোথেরাপি দেবো। মানে আমি শরীরের যত বেশি এরিয়া আমি ফটোথেরাপি এক্সপোজ করতে পারবো তত বেশি আমার ভালো দ্রুত কাজ করবে। তাহলে আমি ডাবল সারফেস কাদেরকে দেবো? যদি 24 ঘন্টার মধ্যে কারো ফটোথেরাপি প্রয়োজন পড়ে যায়, এক। 2 নম্বর হচ্ছে সিঙ্গেল সারফেস ফটোথেরাপি দেওয়ার পরেও তার বিলিরুবিন বাড়ছে। আর 3 নম্বর হচ্ছে যে যেই লেভেলে গেলে ফটোথেরাপি লাগে ওই বাচ্চার তার চেয়ে 3 মিলিগ্রাম পার ডিএল উপরে আছে তার বিলিরুবিন লেভেল, অথবা শুরুতে মানে যখন আমি শুরু করবো সেই সময় বিলিরুবিন লেভেল তার 18-র বেশি আছে। তাহলে আমি কাদের ক্ষেত্রে ডাবল সারফেস চয়েস করবো? যদি জন্মে 24 ঘন্টার মধ্যে ফটোথেরাপি লাগে, যদি সিঙ্গেল সারফেস ফটোথেরাপি দেওয়ার পরেও বিলিরুবিন বাড়তে থাকে, অথবা যাকে যে সময়টাতে আমি ফটোথেরাপি দিব ওই সময় তার মানে যে বিলিরুবিন লেভেল যেখানে গেলে ফটোথেরাপি লাগবে তার চেয়েও 3 উপরে আছে, অথবা তার বিলিরুবিন লেভেল 18-র উপরে আছে, এই ক্ষেত্রগুলিতে আমি ডাবল সারফেস ফটোথেরাপি দিব। এখন হচ্ছে ফটোথেরাপি জিনিসটা কি? ফটোথেরাপি হচ্ছে আলো চিকিৎসা, আলোর মাধ্যমে চিকিৎসা। এই আলো কি করে? এটা একটা নির্দিষ্ট ওয়েভলেন্থের আলো। এটা ওয়েভলেন্থ যদি মনে রাখার জন্য বলি সহজে সেটা হচ্ছে 425 থেকে 475 ন্যানোমিটার। এই ওয়েভলেন্থের আলো সাধারণত ব্লু অথবা ব্লু গ্রিন স্পেকট্রামের আলো হয় এটা। এই আলো বাচ্চার শরীরে যদি ফেলা হয়, বাচ্চার শরীরে যে টক্সিক বিলিরুবিনটা আছে এটা ফটো আইসোমারাইজেশনের মাধ্যমে নন টক্সিক বিলিরুবিনে পরিণত হয়, হয়ে এটা এক্সক্রিশন হয়ে যায়। এটাই হচ্ছে ফটোথেরাপির
পদ্ধতি। তো এই ফটোথেরাপিতে আমরা কি করি, একটা নির্দিষ্ট দূরত্ব থেকে বাচ্চাটাকে এই লাইটে এক্সপোজ করি, করলে এই ফটো আইসোলেশনের মাধ্যমে তার বিলিরুবিনগুলি নন টক্সিকে পরিণত হয়ে আলটিমেটলি এক্সক্রিশন হবে, বাচ্চা বিলিরুবিন এনকেফালোপ্যাথি ডেভেলপ করবে না। এটাই হচ্ছে ফটোথেরাপির মূল কথা। এখন ফটোথেরাপি দিয়েও বাচ্চা ইমপ্রুভ করতেছে না, তাহলে পরবর্তী স্টেপ হচ্ছে আমার ট্রিটমেন্টের এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। এখন এক্সচেঞ্জ ট্রান্সফিউশন কার লাগবে সেটা আমার কি, যে একইভাবে আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের এই যে গাইডলাইন, এই যে আমরা এখানে সেই গ্রাফটা দিয়েছি, এই গ্রাফটাতেও আগের মতো ফটোথেরাপি গ্রাফের মতো 3টা লাইন আছে, ইনফ্যান্ট এট লোয়ার রিস্ক, ইনফ্যান্ট এট মিডিয়াম রিস্ক, ইনফ্যান্ট এট হায়ার রিস্ক। আমি সবচেয়ে নিচেরটা হচ্ছে ইনফ্যান্ট এট হায়ার রিস্ক, তারপর মাঝখানেরটা হচ্ছে ইনফ্যান্ট এট মিডিয়াম রিস্ক, এবং সবচেয়ে উপরেরটা হচ্ছে লোয়ার রিস্ক। তো এইটা আমরা আগের মতোই, লোয়ার রিস্ক কারা, যারা 38 সপ্তাহ বা তার বেশি জেস্টেশনাল এজে জন্ম হয়েছে ওয়েল বাচ্চা। মিডিয়াম রিস্ক কারা, 38 সপ্তাহ বা তার বেশি জন্ম হয়েছে কিন্তু তাদের কোনো না কোনো রিস্ক ফ্যাক্টর আছে, আগে যেগুলো বলেছি তার কোনো রিস্ক ফ্যাক্টর আছে, অথবা 35 থেকে 37 সপ্তাহ জন্ম হয়েছে ওয়েল বেবি। আর লোয়ার রিস্ক, হায়ার রিস্ক কারা, এরকম বললাম 35 থেকে 37 সপ্তাহ উইথ রিস্ক ফ্যাক্টর। আগের মতোই আমি একদিকে সেরাম বিলিরুবিন ফেলবো, একদিকে বাচ্চার বয়স ফেলবো, ফেলে যে দুইটা যেখানে মিট করছে সেটা যদি এক্সচেঞ্জ লেভেলে হয় সেই অনুযায়ী আমি তখন এক্সচেঞ্জ চিন্তা করব। এখন একটা প্রশ্ন আসছে, কখন এক্সচেঞ্জ করব। যদি আমার এক্সচেঞ্জ লেভেলে পড়ে তাহলে আমি এক্সচেঞ্জ করব। যদি ফটোথেরাপি ফেজ টু ডিক্রিজ বিলিরুবিন সেক্ষেত্রে আমি এক্সচেঞ্জ করবো। তবে একটা মজার প্রশ্ন হচ্ছে, আমি জন্মের আগে মানে জন্মের সময়ে আমি সিদ্ধান্ত নিব যে বাচ্চাকে এক্সচেঞ্জ ট্রান্সমিশন করতে হবে, এরকম সেটিং আছে। সেটা কি ইন্ডিকেশন অফ এক্সচেঞ্জ ট্রান্সমিশন, বা কখন, যদি কর্ড ব্লাড নিয়ে আমি তার হিমোগ্লোবিন লেভেল দেখি 10 বা তার নিচে, কারণ একটা নিউবর্নের হিমোগ্লোবিন লেভেল থাকার কথা 17, 18, 19, সেই জায়গায় আছে 10। এটা 2 নম্বর হচ্ছে কর্ড ব্লাডের বিলিরুবিন যদি 5 বা তার বেশি থাকে, 5 মিলিগ্রাম পার ডে এর বেশি থাকে, সেক্ষেত্রে আমাকে ওই সময় সিদ্ধান্ত নিতে হবে যেটা আমাকে এক্সচেঞ্জ ট্রান্সমিশন করতে হবে। এক্সচেঞ্জ ট্রান্সমিশন, এক্সচেঞ্জ ট্রান্সমিশনটা কি? এক্সচেঞ্জ ট্রান্সমিশন হচ্ছে এটা এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চার শরীরে যে পরিমাণ রক্ত থাকে তার ডাবল ভলিউম রক্ত আমরা এক্সচেঞ্জ করি, মানে বাচ্চার শরীর থেকে রক্ত বের করি, একই সাথে রক্ত ঢুকাই। এতে কি হয়, এতে যে অ্যান্টিবডিগুলি বাচ্চার আরবিসি ব্রেকডাউন করতেছে সেই অ্যান্টিবডিগুলিকেও বের করে নিয়ে আসতেছি, আরবিসি ব্রেকডাউন প্রোডাক্টকেও বের করে নিয়ে আসতেছি, আমরা বিলিরুবিনকেও বের করে নিয়ে আসতেছি, তার বদলে আমরা ফ্রেশ ব্লাড করছি। এটাই হচ্ছে আমার এখানে মূল প্রক্রিয়াটা। এখন আমি যখন এক্সচেঞ্জ করব তখন আর কোন ক্ষেত্রে কি ধরনের ব্লাড দিব, এটা একটু হায়ার লেভেলের প্রশ্ন। যদি আরএইচ ইনকম্প্যাটিবিলিটি ডেভেলপ করে তাহলে আমি আরএইচ নেগেটিভ ব্লাড নিব এবং ব্লাড গ্রুপ ও দিয়ে, আরএইচ নেগেটিভ ব্লাড গ্রুপ ও দিয়ে করব, অথবা আরএইচ নেগেটিভ এবং বাচ্চার যে ব্লাড গ্রুপ সেটা নিয়ে আমি এক্সচেঞ্জ করব। এখানে যে সাসপেন্ডেড ইন এবি প্লাজমা, এটা যদিও বইয়ে বলা আছে, আমাদের দেশে আসলে এটা আলাদা খুব একটা করা হয় না। হ্যাঁ, কারণ আমাদের দেশে ঢাকায় 2-1টা সেন্টার ছাড়া আর বেশিরভাগ জায়গাতেই ইভেন মানে ব্লাড সেপারেট করার কোনো মেশিনই নেই। আমরা কি বলবো যে যদি আরএইচ ইনকম্প্যাটিবিলিটি ডেভেলপ করে আরএইচ নেগেটিভ এবং ব্লাড গ্রুপ ও, এই ব্লাড দিয়ে করব, অথবা আরএইচ নেগেটিভ এবং বাচ্চার ব্লাড গ্রুপ যেটা সেটা। আর এবি ইনকম্প্যাটিবিলিটির ক্ষেত্রে আরএইচ কম্প্যাটিবল, মানে বাচ্চার যেটা আরএইচ সেটাই সেই আরএইচই থাকবে, কিন্তু ব্লাড গ্রুপ হবে ও। এটা হচ্ছে আদার কন্ডিশনে আমরা বাচ্চার ব্লাড গ্রুপ এবং আরএইচ এর সেই ব্লাড দিয়ে এক্সচেঞ্জ করবো, যদি সেটা জিসিপি, নন হিমোলাইটিক বা অন্যান্য ইনকম্প্যাটিবিলিটি হয় সেক্ষেত্রে। এখন এখানে আমরা অবশ্যই প্রত্যেকটাতেই আমাদেরকে যেটা করতে হবে, বাচ্চা এবং মায়ের রক্তের সাথে ক্রস ম্যাচ করে নিতে হবে। আর বাচ্চার যে টোটাল ব্লাড ভলিউম আমরা বলি যে পার কেজিতে 80 ml এর মতো থাকে ব্লাড, এর দ্বিগুণ পরিমাণ ব্লাড এক্সচেঞ্জ করতে হবে। এখন এই যে আমরা এত চিকিৎসা এত কথা বললাম, আমি যদি চিকিৎসা না করি তাহলে কি হবে, সেটাই হলো মূল কথা। তাহলে হবে কি, বিলিরুবিন এনকেফালোপ্যাথি।
কমনলি আমরা বলি কানিকটেরাস, আসলে কানিকটেরাস কথাটা এখানে ঠিক না, পুরোপুরি ঠিক না, কারণ কানিকটেরাস একটা প্যাথোলজিক্যাল টার্ম, দ্যাট মিনস প্রেজেন্স অফ ইয়েলো কালারেশন অফ দ্য ব্রেন। তো আসলে এখানে আমরা কানিকটেরাস না বলে আমরা বলি, যেহেতু আমরা ক্লিনিক্যাল কাজ করি, তাহলে আমরা বলি এটা বিলিরুবিন এনকেফালোপ্যাথি, যেটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, অ্যাকুট এবং ক্রনিক। এই ক্রনিকটাকে আলটিমেটলি আমরা কানিকটেরাস বলে থাকি সাধারণত। এখন অ্যাকিউট বিলিরুবিন এনকেফালোপ্যাথি, এটা যখন বাচ্চার বিলিরুবিন বাড়ে তখন দেখা যায় যে বাচ্চা কিছু ফিচার ডেভেলপ করে, যেমন হচ্ছে বাচ্চার লেথার্জি, হাইপোটোনিয়া, ফোর্স ব্লাড, তারপর হচ্ছে স্টুপর, কখনো কখনো ইরিটেবিলিটি, ইনক্রিজ টোন, রেট্রোপলিস এবং অভিস্ফোটন ডাকা হয়ে যায়, হ্যাঁ, পিছন দিকে। তারপরে বাচ্চা খাওয়া ছেড়ে দেয়, শ্রিল ক্রাই, কখনো কখনো সিজারও ডেভেলপ করে, কখনো কখনো স্টুপর বা কোমাতে চলে যায়। এই জিনিসগুলো দেখেই আমরা তখন অ্যাসেস করি যে হ্যাঁ, বাচ্চা বেবি হ্যাজ গন থ্রু অ্যাকুট বিলিরুবিন এনকেফালোপ্যাথি। এবং এই ক্ষেত্রে আমাকে দ্রুত যেটা, যখনই বিলিরুবিন এনকেফালোপ্যাথি ফিচার ডেভেলপ করবে, তখন আমার মূল কাজ হচ্ছে দ্রুত এক্সচেঞ্জ করে ফেলা, কারণ আমার হাতে ফটোথেরাপি দিয়ে কমানোর সময় আর নাই। এখন অ্যাকুট বিলিরুবিন এনকেফালোপ্যাথি যদি আমরা সঠিকভাবে চিকিৎসা করতে না পারি বা চিকিৎসা না করি, সেক্ষেত্রে এটা আলটিমেটলি ক্রনিক বিলিরুবিন এনকেফালোপ্যাথিতে পরিণত হবে। সেটাতে কি হবে আলটিমেটলি? সেটাতে বাচ্চা কোরিও অ্যাথেটোয়েড সেরিব্রাল পলসি ডেভেলপ করবে, বাচ্চার সেন্সরি নিউরাল হিয়ারিং লস বা ডেফনেস ডেভেলপ করবে, ভার্টিক্যাল গেজ পলসি, উপর থেকে নিচের দিকে তাকানোর ব্যাপারে এটা পলসি, এদিক ওদিক মানে উপর থেকে নিচের দিকে তাকানোর সে ঠিক করতে পারবে না। আর হচ্ছে ডেন্টাল এনামেল হাইপোপ্লাসিয়া ডেভেলপ করবে, এবং বাচ্চা আলটিমেটলি তার কনভালশন, হ্যাঁ, ডেভেলপমেন্টাল ডিলে, এই ধরনের সমস্যা নিয়ে অল্প বয়সেই আলটিমেটলি মারা যায়। এই জন্য আমাদেরকে অ্যাকুট বিলিরুবিন এনকেফালোপ্যাথি যদি ডেভেলপ করে, তখনই সিরিয়াসলি আমাদের এটা ট্রিটমেন্ট করতে হবে অ্যাকশন ট্রান্সফিউশনের মাধ্যমে। আমরা আমরা চাই না যে একটা বাচ্চা কানেক্টেড বা ক্রনিক বিলিরুবিন এনকেফালোপ্যাথি ডেভেলপ করে পরিবারের বার্ডেন হোক এবং আলটিমেটলি বাচ্চাটা অল্প বয়সে মারা যায়। এত কিছু বলার পরে একটা জিনিস বাকি রয়ে যায়, যে আমরা একটা শব্দ কখনো কখনো ব্যবহার করি, ডাইরেক্ট হাইপারবিলিরুবিন। ডাইরেক্ট হাইপারবিলিরুবিন কি? যখন আমি বিলিরুবিন, ফ্র্যাকশনাল বিলিরুবিন মানে আমি টোটাল, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট তিনটা বিলিরুবিনের মাত্রা জানি। তিনটা মাত্রা জানার জন্য আমাকে দুইটা জানলেই হয়। টোটাল আর ডাইরেক্ট জানলে আমি ইনডাইরেক্টটা বিয়োগ করলে বের হয়ে যাবে। তাহলে আমি সেখান থেকে বের করতে পারবো যে বাচ্চা ডাইরেক্ট হাইপারবিলিরুবিন আছে কিনা। ডাইরেক্ট হাইপারবিলিরুবিন কখন বলবো? যদি ডাইরেক্ট বিলিরুবিন 2 মিলিগ্রাম পার ডিএল এর বেশি থাকে, অথবা টোটাল যে বিলিরুবিন আছে তার 20% এর বেশি থাকে, এটাকে তখন আমরা বলবো ডাইরেক্ট হাইপারবিলিরুবিনেমিয়া। এবং এর ক্ষেত্রে কজগুলি সম্পূর্ণ আলাদা, ট্রিটমেন্ট প্যাটার্নও আলাদা। কমনলি হয় কিসে ডাইরেক্ট হাইপারবিলিরুবিনিয়া? এটা হচ্ছে নিউনাটাল হেপাটাইটিস সিনড্রোম, এর মধ্যে অনেকগুলি রোগ আছে। এছাড়া বিলিরুবিন অ্যাট্রোসিয়া, বিলিয়ারি অ্যাট্রোসিয়া, সেপসিস, স্পেশালি ইউটিআইতে ডাইরেক্ট হাইপারবিলিরুবিনিয়া ডেভেলপ করে। রিয়ারলি হাইপোথাইরয়েডিজমও ডাইরেক্ট হাইপারবিলিরুবিনিয়া ডেভেলপ করতে পারে। এখন পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করে? পেশেন্টের কমন প্রেজেন্টেশন হচ্ছে পেল স্টুল এবং ডার্ক ইউরিন। যে বাচ্চা চোখের মতো সাদা পায়খানা করে, কন্টিনিউয়াসলি যদি করে বিলিরুবিন অ্যাট্রোসিয়ার সম্ভাবনা বেশি, আর যদি ইন্টারমিটেন্ট করে নিউনাটাল হেপাটাইটিস সিনড্রোমের সম্ভাবনা বেশি। আর ডার্ক ইউরিন, কালারটা ডার্ক থাকবে, দেখা যাবে যে বাচ্চার যে ডায়াপারটা হলুদ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট হাইপারবিলিরুবিনের চিন্তা করবো। ট্রিটমেন্ট অপশন কি? এখানে ফটোথেরাপি কোনো ট্রিটমেন্ট না, এক্সচেঞ্জ ট্রান্সফিউশন ট্রিটমেন্ট না, ট্রিটমেন্ট অফ দ্য কজ। যদি বিলিয়ারি অ্যাট্রোসিয়া হয় তাহলে বিলিয়ারি অ্যাট্রোসিয়া ট্রিটমেন্ট করতে হবে, নিউনাটাল হেপাটাইটিস সিনড্রোম হলে হেপাটাইটিস সিনড্রোমের ট্রিটমেন্ট করতে হবে, সেপসিস হলে সেপসিসের ট্রিটমেন্ট করতে হবে, প্রেজেন্ট থাকলে হাইপোথাইরয়েডিজমের ট্রিটমেন্ট করতে হবে। Thank you. This is in short about neonatal jaundice. So any question, please?